ফিরে আসা ঢেউ। আবহ রচনা ও পরিচালনা সুনীত ভট্টাচার্য। মঞ্চ দুলাল চক্রবর্তী ও অনুপ দাস। আলো মৃণাল ব্যানার্জি। রূপসজ্জা মানবেন্দ্র দাস। আবহ প্রক্ষেপণ সন্মিত্র ভট্টাচার্য। অভিনয়ে বীণার ভূমিকায় আছেন সুপ্রিয়া ভট্টাচার্য। সুমন রায়ের ভূমিকায় অরুণ বসু। বাঁকা বা বঙ্কিমের ভূমিকায় আশিস চৌধুরী। রমজানের ভূমিকায় অভিনয় করবেন দুলাল চক্রবর্তী। অরিন এই ভূমিকায় স্বর্ণকমল রায়। মানবের ভূমিকায় সুনীত ভট্টাচার্য এবং অলোকেশের ভূমিকায় অভিনয় করবেন শ্রী দীপক বন্দ্যোপাধ্যায়। শুরু করতে চলেছি আমাদের আজকের শেষ নিবেদন, ফিরে আসা ঢেউ। নমস্কার। শুরু করছি যা প্রযোজিত একান্ত নাটক ফিরে আসা ঢেউ। হ্যালো, চাচাজি প্লিজ আপনি একবার সোচেন প্লিজ। আবার আপনি আমায় ফোন করেছেন? প্রথমে সুবর্ণা নাম নিয়ে মিষ্টির পরিচয় দিলেন, তারপর আবার আমি তো বললাম আপনাকে কি ওই প্রকারটা আমাকে বলেছিল। সোজা কথা বলি, আমি কোনো মুসলিমকে ভাড়া দেবো না। চাচাজি আপনার এই তো না, একবার আমাকে দিন। আপনি দেখুন আপনার কোনো বেইজ্জতি হবে না। আপনি আমাকে ভাড়া না দিলে আমাকে কি করবে? মরে যাবে? সুইসাইড করবে? হ্যাঁ, ভয় লাগাচ্ছে? হ্যাঁ, চাচাজি আপনি বিশ্বাস করুন। আমি কোনো মুসলিমকে বিশ্বাস করি না। দেখুন আমি আপ মারা যাও। নাটক ফিরে আসা ঢেউ। প্রযোজনা যাত্রী নিহার। আলো মৃণাল ব্যানার্জি। মঞ্চ দুলাল চক্রবর্তী, অনুপ দাস। রূপসজ্জা মানবেন্দ্র দাস। আলো প্রক্ষেপণ সন্মিত্র ভট্টাচার্য। রচনা আবহ ও নির্দেশনা সুনীত ভট্টাচার্য। নাটক ফিরে আসা ঢেউ। আরে সুমন বাবু, আপনারা বসুন না প্লিজ, উনি আসছেন। হ্যাঁ হ্যাঁ, বসছি। ইউএস থেকে মেয়ে ফোন করেছে, আজই ফ্লাইটে উঠবে কিনা। বাহ, যেমন আপনার এডুকেটেড তেমন কালচার আপনাদের ফ্যামিলি। সত্যিই অতুলনীয়। না না, কি যে বলেন, আরে এমন কি ব্যাপার, আজকে এখন হাজার হাজার ছেলে মেয়ে বাইরের দেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, আজকের দিনে এটা এমন কি ব্যাপার। সত্যি যেমন আপনার গুণী, কি বিনয়। কি বিনয়। আপনারা বসুন, উনি আসছে। বলছি বৌদি, হ্যাঁ বলুন। আপনি নিশ্চয় কিছু শুনেছেন? কি কি বলুন তো। সে কি, আপনি এখনো খবরটা শোনেননি? কোন খবরটা? না আমি তো ঠিক। পলকেশ বাবু সম্পর্কে কানাঘুষো কিছু। ওর সম্পর্কে কানাঘুষো? সে কি, আপনি ওনার স্ত্রী আর আপনি জানেন না এখনো সে খবরটা? সুখবর?
তেমন কিছু তো লৌটালা ফেমাস পোয়েট আর্টিস্ট ফেমাস সাহিত্যিকের ইংরেজিটা কি লিটারেচার। লিটারেচার লিটারেচার অলোকেশ মুখুজ্জে স্ত্রী বীণা মুখুজ্জে এখনো জানেনি না ওনার হাজবেন্ড কি অ্যাওয়ার্ড পেতে চলেছেন। আমার না মানে আমি না ঠিক মানে জানেন না তাই তো, আর সেটা জানাবার জন্য তো আমাদের এখানে আসা। আমি কিন্তু সত্যি মানে বুঝতে কিছু- পারছেন না তাই তো? না বুঝে যাবেন আর কিছুক্ষণের মধ্যেই সব বুঝে যাবেন। আপনার হাজবেন্ড মানে স্বামী একটা বিরাট স্টপ স্টপ ম্যাডাম, প্রথম আমরা খবরটা অলোকেশ বাবুকে দিতে চাই। ও বুঝেছি, আপনারা আপনাদের দিক থেকে একদম ঠিক। আমি ওনাকে ডেকে দিই। এক মিনিট, হ্যাঁ বলুন। এই আপনার মেয়ে কবে ফিরছে আমেরিকা থেকে? কাল ইভিনিং কেন? এক্সেলেন্ট দাদা হ্যাঁ ঠিক ধরেছি না, মানে বৌদি কাল আপনার মেয়ে, বাই দ্য ওয়ে কি নাম আপনার মেয়ে? শ্রীজা মুখার্জি। হ্যাঁ, ওর এই ফরেন ডিগ্রি নিয়ে কলকাতা ফেরার অনারে দাদা সম্মান করানোর একটা পার্টি হয়ে যাক। সেটা নয় আপনার দাদার সঙ্গেই কথা বলে ঠিক করে নেবেন, কারণ কি সম্মান না সম্মান আমি তো কিছুই বুঝলাম না। কবে তুমি বুঝেছো আমায়? কবে তুমি দিয়েছো সম্মান? কিন্তু তুমি যা দিয়েছো তা দিতে পারিনি কেউ। তুমি দিয়েছো তোমার বুক ভরা অভিমান। বাহ, সকালেই কবিতা দিয়ে শুরু, মেয়ে ফোন বলে বোধহয়। বাহ, অসাধারণ, স্প্লেন্ডিড। অসাধারণ স্যার, সত্যি অসাধারণ। ধন্যবাদ। হ্যাঁ, তারপর কি ব্যাপার সুমন বাবু? সকাল সকাল আপনার মতন একজন উঠতি নেতার আমার মতন একজন ক্ষুদ্র তুচ্ছ মানুষের বাড়িতে আগমন, হেতুটা কি জানতে পারি কি? হেতু হেতু কি? শিবাজি বাবু, অলোকেশ বাবু একটা সুখবর আছে, হ্যাঁ আর সেটা জানানোর জন্য তো আমাদের এখানে আসা। মানে অভিনন্দন জানাতে এলাম আর কি। বটে, তার তো আজকে দিনটা খুব ভালো যাবে বলে মনে হচ্ছে। সকালে মেয়ের ফোন, তারপর আবার তোমাদের আগমন। সে তো কখন থেকেই জানতে চাইছি, কিন্তু তোমাকে সরাসরি জানাবেন বলে আমাকে জানানোই হলো না। মোদি মাফ করবেন, তাহলে ওরা সরাসরি বলেই দিই, অলোকেশ মুখোপাধ্যায় তার আর্টসের অসাধারণ বুৎপত্তির জন্য আমরা তাকে ভারত সরকারের পদ্মশ্রী খেতাবের জন্য নাম নমিনেট করছি। হ্যাঁ, কি বলছো কি তুমি? হ্যাঁ দাদি, একেবারে ঘোড়ার মুখের খবর। এই বাঁকা জেনেছে আজকেই দলীয় সূত্রে। এ তো বিরাট ব্যাপার, মানে একেবারে পদ্মশ্রী। হ্যাঁ, I can't believe it. বিশ্বাস না করার কি কারণ আছে বলুন তো বৌদি? ঠিক ঠিক ওনার মতো বিদ্বজ্জন কজন আছে আমাদের দেশে? কিন্তু ওর নাম রেকমেন্ড করলো কি? কারণ আমি যতদূর জানি এ তো সম্পূর্ণ মিনিস্টার লেভেলের ব্যাপার। ছিল, কিন্তু এখন তা জনগণের অধিকার। আসলে বিনা 2017 সালে কেন্দ্রীয় সরকার পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এসব অ্যাওয়ার্ডের নমিনেশনের ক্ষেত্রে দেশের জনগণের জন্য দরজাটা খুলে দিয়ে। রাইট, এখন যে কেউ যে কোনো নাম অনলাইনে নমিনেট করতে পারে। নমিনেটের বাংলাটা ঠিক কি? মনোনীত করা মুখ্য কথা। মানে এখন আপনি, আমি বা আমরা যে কেউ নাম মনোনীত করতে পারি, তাই আমরা সমবেতভাবে স্থানীয় দল বঙ্কিম থেকে বাবু। কে? আমি বঙ্কিম বাবু, এটা বক্তৃতা দেওয়ার জায়গা নয় স্যার, এটা অলোকেশ বাবুর বাড়ি। দুঃখিত, ভেরি দুঃখিত। আমি না হঠাৎ অলোকেশ বাবু, হ্যাঁ, আপনার নমিনেশন আমরা প্রসেস করছি, আর আপনি যাতে শেষ অবধি পুরস্কারটা পান তার জন্য আমরা হার্ড ট্রাই করব। শুধু 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 দেখবেন আপনি যেটা করছেন সেটাই যেন বজায় থাকে। মানে আপনি কি বলতে চাইছেন? স্টপ ইট বাঁকা। না মানে দেখবেন যাতে আমাদের কোনো অপমান না হয়। অপমান? এতে অপমান হবার কি আছে? বিনা, তুমি ভেতরে যাও, না, মানে আমি ভেতরে যাও, যাও। সত্যি বলতে কি ব্যাপারটা আমিও ঠিক বুঝলাম না। অলোকেশ বাবু, আপনার ভেতরে যে মুসলিম বিদ্বেষীটা, এটা জাগিয়ে রাখুন, তাহলে তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে, আমাদের নিজের লোককে প্রাইসটা পাইয়ে দিতে। ব্যাপারটা বুঝেছেন? হ্যালো, কি বলছেন? রিপোর্টার, গণবার্তা, 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 এক্সক্লুসিভ ইন্টারভিউ। এক্সক্লুসিভ। ইন্টারভিউ। বেশ তো, আসুন না। হ্যাঁ, ইভিনিং ইভিনিং।
সন্ধ্যে 6টা নাগাদ? হ্যাঁ হ্যাঁ, ওকে। এই অলোকেশ বাবু, ইন্টারভিউ বহর শুরু হলো মনে হচ্ছে। স্ট্রেঞ্জ মানে আহ, কি ব্যাপার অলোকেশ বাবু, কোনো প্রবলেম? না, আমি ভাবছি মিডিয়া কি আজকাল মনের কথা জানতে পারা যাচ্ছে? সে কি, কেন? সবাই তোমরা আমার নমিনেশন দেওয়ার প্রস্তাব নিয়ে একটা ইয়ে দিতে চাইছো, মানে পদ্মশ্রী পুরস্কার দিতে চাইছো, আর তখনই গণবার্তার মতন একটা কাগজ, যাদের কিনা একটা ফেমাস নিউজ চ্যানেলও আছে, তারা আমার এক্সক্লুসিভ ইন্টারভিউ চাইছে। ওই ব্যাপারটা বুঝতে পেরে, কিন্তু কত বড় একটা সলিড খবর নিয়ে এসেছি আমি। বুঝুন অলোকেশ বাবু, বুঝুন, এখনই এই আর নমিনেশন গ্রান্ট হয়ে গেলে, মানে নমিনেশন গ্রান্ট হবে সে তো আমি জানি, তখন আপনার পুরস্কার পাওয়ার পর নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়াবে? শুধু ভাবুন, শুধু ভাবুন, মান, সম্মান, যশ, খ্যাতি, অর্থ, প্রতিপত্তি, কবি, সাহিত্যিক, কত। শুধু একটাই রিকোয়েস্ট, আপনার ভেতরে যে মুসলিম বিদ্বেষীটা রয়েছে এটা বজায় রাখুন। মানে এই যে আপনি মুসলিম মহিলাকে আপনার বাড়ি ভাড়া দিতে দিলেন না, এটা আপনার হয়ে বলার ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে। চলি চলি দাদা। আর একটা কথা, আপনার ভাইকে একটু সাবধান করে দেবেন, মানে মুসলিমদের নিয়ে, বিশেষ করে মুসলিম মহিলাদের নিয়ে যে বাড়াবাড়িটা করছে। মানে এর সাথে আবার আপনার নমিনেশনের ব্যাপারটা জড়িত আছে। বাঁকা, উনি ইন্টেলেকচুয়াল মানুষ, এত খুলে বলতে হয় না। চলি অলোকেশ বাবু, বেস্ট অফ লাক। ধা 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 লা 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 লা। অলোকেশ মুখার্জি, কবি সাহিত্যিক অলোকেশ মুখোপাধ্যায়, মানুষ এবার ডাকবে পদ্মশ্রী অলোকেশ মুখোপাধ্যায়। পদ্মশ্রী অলোকেশ মুখোপাধ্যায় কোথায়? কোথায় এবার প্রতিদ্বন্দ্বীরা, যারা দিনের পর দিন রাজনীতি করে আমার লেখা ছাপতে দেয়নি? কোথায় সে প্রতিভাবান কবি সাহিত্যিকরা? নেই, কেউ নেই, কোনো প্রতিপক্ষ নেই আমার। আমি একা, আমি এক অবিব অদ্বিতীয়, আমি শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠতম পদ্মশ্রী অলোকেশ মুখোপাধ্যায়। পদ্মশ্রী অলোকেশ মুখোপাধ্যায়। পদ্মশ্রী অলোকেশ মুখোপাধ্যায়। কে? ও আরে, তুই এসো না। কেন এ সময় কি আমার বাড়িতে ঢোকায় কোনো স্ট্যাটাস তো আছে? এবার বিবেকীয় কথা বলছিস কেন? আমি তো সোজা কথা সোজা উত্তর চেয়েছি। তুমি যা চাইবে তাই পাবে, আমার কাছে আর সেরকম প্রত্যাশা করো না। যাক, ট্রেন অবরোধ, অফিস যাওয়া গেল না। অবরোধ আবার? হ্যাঁ, একটা প্রোটেস্ট চলছে। হরিবুল, কে কোথায় প্রতিষ্ঠা করবে আর তার জন্য ট্রেন বন্ধ করে দিতে হবে শাস্তির দাবিতে? অদ্ভুত। দাদা, তুমি সত্যি অনেক বদলে গেছো। বটে। আমি আমার যে দাদাকে চিনতাম, সেই অলোকেশ মুখোপাধ্যায় আজ আর নেই, যার প্রতিটা কবিতায়, গল্পে, উপন্যাসে একটা সত্যের ছোঁয়া থাকতো, মানুষের মনের ভেতরকার কথা উঠে আসতো, ভাষা ঠিকরে ঠিকরে বেরোতো প্রতি মুহূর্তে, বিপদের সময় বিপদগ্রস্তের পাশে দাঁড়াতো। আজ আমার সেই দাদা সত্যি অনেক বদলে গেছে। কি বলতে চাইছিস তুই? বলতে চাইছি, যে অলোকেশ মুখোপাধ্যায়ের জন্য আমি গর্ব অনুভব করতাম, সত্যি আমার অনুতাপ হয় সে আমার নিজের দাদা বলে। একটা মেয়ে মালদা থেকে কলকাতা এসে চাকরি করছে, নিজের টাকায় বাড়ি ভাড়া দিয়ে থাকতে চাইছে, শুধুমাত্র মুসলিম বলে তুমি তাকে ভাড়া দিলে না। এই তুমি কবি, সাহিত্যিক, ক্রিয়েটিভ পারসন। অরেন, যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না। আমি বুঝি না, বুঝতেও চাই না দাদা, তবে এটুকু বুঝি, সেই মানবিক, উদার, সৃজনশীল অলোকেশ মুখোপাধ্যায় আজ আর নেই। নিজের প্রয়োজনে সে যে কাউকে বিপদের মুখে ঠেলে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন আমাকেও। বুঝে কথা বল, কার সঙ্গে কথা বলছিস? কার সঙ্গে বলে তো? নিজের দাদার সঙ্গে, নাকি গতকাল এক বিপদগ্রস্ত মুসলিম মহিলাকে ভাড়া না দেওয়ার সুযোগ সন্ধানের সঙ্গে, নাকি কালকের হবু পদ্মশ্রী পাবো অলোকেশ মুখোপাধ্যায়ের সাথে? আচ্ছা, কি হচ্ছে কি তোমার? কি শুরু
করলে কি তোমরা? এটা একটা ভদ্র পাড়ার ভদ্রলোকের বাড়ি তো নাকি? আমি তো তাই বলছি, কিন্তু অরিনই তো। ভদ্রপাড়ার ভদ্রলোকেরা বুঝি শুধুমাত্র মুসলিম বলে কোনো ভদ্র মহিলাকে ভাড়া দেয় না? ভদ্রপাড়ার ভদ্রলোকেরা বুঝি বিপদগ্রস্তের পাশে দাঁড়ায় না? ভদ্রপাড়ার ভদ্রলোকেরা বুঝি সুবিধাবাদী নীতি ছাড়া আর কোনোভাবেই চলতে পারে না? এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে অরিন। একজনকে ভাড়া দেওয়া হয়নি বলে তোরই বা তো রাগ কিসের? রাগ নয়, ঘৃণা। আমার জাস্ট ঘৃণা হচ্ছে তোমাদের। অরিন! সেটাই তো জানতে চাইছি, কারণটা কি? কারণটা হলো গতকাল রাত থেকে ওই মহিলাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণটা হলো এ পাড়ায় পচা রাধুদের ওই মহিলার দাদু এসে জিজ্ঞাসাবাদ করেছে আদৌ ওই মহিলাকে এ পাড়ায় দেখা গেছে কিনা। কারণটা হলো ওই মেয়েটা যদি সত্যি কিছু হয়ে যায় না, সবাই চুপ করে থাকলো। আমি কিন্তু সত্যি চাই বলবো। ক্লিয়ার? হবু পদ্মশ্রী বাবু। আরে দাদা, এ কালা বুড়োকে নিয়ে তো মহা ঝামেলায় পড়ে গেল দেখছি। কিছুতেই তো হাঁটানো যাচ্ছে না কে। একবার বোঝা, নাহলে অন্তত একবার অলোকেশ বাবুর সঙ্গে দেখা করিয়ে দিতে হবে। তা নাহলে আবার তাহলে বাইরে গিয়ে চেঁচামেচি করলে একটা বিস্তৃত কাণ্ড ঘটে যাবে। অমন গুণী লোক বিয়ে উচিত হয়ে যাবে। যদিও আমি অলোকেশ বাবুকে ফোনে বলে রেখেছি ঠিক কি বলতে হবে। हे अल्लाह, ये तूने क्या किया अल्लाह? रहने को वापस करो अल्लाह। हे अल्लाह, हे अल्लाह। ওই চুপ, চিল্লায় মত। ওহ অসহ্য ছাড়া। রামজান চাচা, हाँ আমরা বলছি আপনার পতি এখানে আসেনি, আপনি শুধু শুধু কেন? तू गई कहाँ? फोन पे रहना ने बोली थी कि यही शायद को नाम। আপনি ভুল শুনেছেন। हाँ আরে দাদা বলছেন আপনি তো কানে কম শোনেন, তা আপনি ভুল শুনেছেন। मगर यही नाम ही तो बोली थी वो। और इस इलाका के लोगों ने भी बोला कि रेहाना इसे छिलो ये इलाके पे। মহা ঝামেলা তো, এই পচা রাধুরা যে কেন জানাতে গেল কালাবুড়োকে? ওরা আর বুঝবে কি করে যে কেসটা কি। এই যে আপনি একটা কাজ করুন। नहीं नहीं, मेरे पति को ढूंढे बगैर कोई भी काम हम। আরে দাদা তো সে কথাই বলছে, দাদা সে কথাই বলছে, हाँ দাদা সে কথা বলছে। আপনি এখন বাড়ি যান, আমরা আপনার পতিকে খুঁজে দেবো। क्यों क्यों? লাও, এ আবার কেমন প্রশ্ন? हाँ हमें थकते आप लोग क्यों ढूंढेंगे बाबू? আরে বাবা, আপনার বয়স হয়েছে, আপনি যান যান এখন বাড়িতে। कहाँ? আরে এ তো মহা খিট খেলে বুড়ো দেখছি। কোথায় আবার যাবেন? বাড়ি যান। घर হ্যাঁ ঘর। घर जाने के लिए बोलते बाबू। कौन है घर पे इस पति के अलावा? अगर रहना ना मिले तो है अल्लाह, ये तूने क्या किया? ये तूने क्या किया अल्लाह? কি ব্যাপারটা কি? হ্যাঁ, কি ব্যাপার? आप প্রশ্নটা তো আমারই করার কথা আপনাকে। ইনি রমজান আলী, ইনার নাতি রেহানা নিখোঁজ। सुना नहीं, जरा जोर से बोलবেন বাবু। আপনি যে জন্য এসেছেন ওনার কাছে সেটা তাড়াতাড়ি বলুন। আর যা জিজ্ঞেস করার তাড়াতাড়ি করে কারণ দাদার আবার ইন্টারভিউ দেওয়ার ব্যাপার আছে। কি দেওয়ার আছে বললেন? नहीं नहीं, हमें कुछ पैसा के लिए नहीं आया। मेरा पोती कहाँ है बोला दिन बाबू, हमें चले जाओ। আপনার পতি? हाँ কে আপনার পতি? हाँ
আরে বাবা, অলোকেশ বাবু আপনার পতির খবর জানে না রামজেন সাহেব? এ তো মহা মুশকিলে পড়ে গেল। জানেন না? দেখুন, আমার কথা শুনুন, আপনার পতির খবর আমি জানি না। জানেন না? না। ये क्या कह रहा है आप लोग? रहना फोन पे बोली थी कि एक मशहूर शायर की घर पे। আরে আপনি তো মহা আর বুঝো লোক দেখছি। এই সারা কলকাতা শহরে কি ওই একজনই শায়ার, কবি, সাহিত্যিক আছেন? নাকি मगर वो दलाल भी तो आपके नाम बोला। দালাল? ওহ, মনে হয় ব্রোকারটা। আহ, শিট! আমাদের আগে সাবধান হওয়া উচিত ছিল। বাঁকা! কোনো টেনশন নেই দাদা, সব ম্যানেজ হয়ে যাবে। चुप करे की सोचें बाबू, रेहाना कब आई थी यहाँ? बताइए मुझे একটাই পতি বেঁচে আছে বাবু। দেখুন, আমি সত্যিই জানি না আপনার পতি কে। রেহানা কে? কে রেহানা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঝুট! ঝুট বলছেন বাবু, আপনার আঁখ বলছে আপনি ঝুট কা। ওই! সারা তুমি কার সঙ্গে কি কথা বলছো জানো? সারা বাংলায় ওনার কত নাম তা তোমার জানা আছে? আমি কি করে জানবো বাবু, मैं तो अनपढ़ आदमी हूँ, আমি কি করে জানবো ওনার নাম? তো জানোই যখন, তখন ওনাকে একটু সম্মান দিয়ে কথা বলতে পারে। ছাড়। लेकिन অমন একটা মানুষ তোমাকে ঝুট বলবে কেন? क्यों बाबू, बड़ा लोग झूठ बोले ना। हम लोगों का गांव से पीने का पानी लेने के लिए 15 मिनट लगता है। हर वोट का टाइम में नेता लोग आके बोलता है कि घर का बगल में पानी कल हो जाएगा। 60 बरस में भी नहीं हुआ बाबू। क्यों बाबू, नेता लोग बड़ा लोग नहीं है क्या? চাচাজি, हाँ, আপনি ফিরে যান। এটা আপনার নাতির খোঁজ করবে। হ্যাঁ, আপনি যান, আমরা খবর পেলেই আপনার কাছে পৌঁছে যাবো। আপনি এখন ঘরে যান চাচাজি। আপনি একটু ঘরে গিয়ে বিশ্রাম করুন। যান। घर হ্যাঁ। घर আমার मालदा আছে बाबू। यहाँ तो एक रिश्तेदार के पास ठहर रहा हूँ मैं। वो जहाँ पर रहेगा थक तो पिछले 1 मास। আচ্ছা, ঠিক আছে, আপনি আপাতত ওখানে গিয়েই থাকুন, একটু বিশ্রাম নিন, মানে একটু ঘুমিয়ে নিন। एक बात पूछूं बाबूजी, হ্যাঁ হ্যাঁ, বলুন না। अगर आपका बेटी लापता होती तो अपनी घूमते पारते। রমজান, ভাই! শালা মেরে মুখ ভেঙে দেবো হারামজাদা। আমার যত বড় মুখ নয় তত বড় কথা। देख रहे हैं बाबू, कैसे राग किया सीने पे। अपना आदमी होने से ऐसा ही हो बाबू। কি করব বলেন, नींद नहीं आता। मेरा एक ही बेटा अताउर और उसके बीवी रुकया मर गया एक ब्लास्ट में। बाद में जानम कि 2-4 मुस्लिम ने ही किया था। वो मर गया मेरा बेटा, चला गया अल्लाह के पास में देना के अब्बा। और हमारी बीवी तो हमको छोड़ के कब अल्लाह को पास चला गया। और
कोई बचा नहीं। तब से मैं ही तो हूँ रैना के साथ। अगर रैना को कुछ हो गया तो जिंदा रहने का क्या जरूरत है बाबू? बोलिए ना बाबू, मेरा मेरा पोती मिल जाएगी ना? बोलिए ना, क्यों बाबू लोग, आप लोग चुप क्यों है? बोलिए ना, मेरा मेरा रहना मिलेगी ना? क्यों बाबू, आप लोग चुप क्यों है? मेरा पोती मिलेगी ना बाबू? मेरा रहना मिलेगी ना? आप लोग चुप क्यों है? बोलिए बाबू, बोलिए बाबू लोग, मेरा पोती मिलेगी ना बाबू? मेरा रहना मिलेगी ना बाबू? আচ্ছা, আমার আবার ইন্টারভিউ কিসে? মানুষের সেবা করাই ঈশ্বরের সেবা। হ্যাঁ, এসব ওনারই পরিকল্পনা। স্বামীজি, নজরুল, রবীন্দ্রনাথ ওনার খুব প্রিয়। এমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীর। দেশকেও খুব ভালোবাসে। দেশে হানাহানি, রক্তপাত, হিংসা ও একদম সহ্য করতে পারে। মেরা ভারত মহা। একদম, ও কিন্তু অন্তর থেকে ঠিক সেটাই বিশ্বাস করে। আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা, চির উন্নত শহর। সত্যি, ও কিন্তু মাথা উঁচু করে বেঁচে আছে এখন। কেউ ওর দিকে আঙুল তুলতে পারেনি আজ পর্যন্ত। মহামৈত্রীর বরদ তীর্থে পূর্ণ ভারতপুরে পূজার ঘণ্টা মিশিছে ভরসে নমাজের সুরে সুরে। এবার ওনাকে একটু তাড়া দিই, কি বলেন? মানে কি যেন, মানব মানব সরকার সাংবাদিক মানব। হ্যাঁ মানে এবার ওনাকে একটু তাড়া দিই। আচ্ছা, আপনার স্বামী এত কৃতি, আপনার মেয়ে এত গুণী, আপনার গর্ব হয় না? গর্ব না, ওর কাজ ও করছে, মেয়ের কাজ মেয়ে। আর আপনি? আমি আর কি করবো, ঘর সামলাচ্ছি, মেয়ে মানুষ করলাম এতদিন, এখন ওর পাশে থেকে ওর সাহায্য করছি। আর আপনার নিজস্ব কিছু ক্রিয়েটিভ কিছু, ধরুন গান, আবৃত্তি, নাচ বা এরকম কিছু? না। কিন্তু আমি যেটুকুনি জানতাম যে আপনি খুব ভালো আবৃত্তি করতেন, কলেজে প্রাইজ টাইজও পেয়েছেন, ইভেন একটা ক্যাসেটও বের করেছিলেন সেই সময়। করেছিলাম তো, সেই সময় ক্যাসেটটা খুব চলেও ছিল। হ্যাঁ, আপনারে তুমি করিবে গোপন কি করি। আপনি আপনি শুনেছেন সে ক্যাসেট? হৃদয় তোমার আখির পাতায় থেকে থেকে পরিকে করি। আজ আসিয়াছ কৌতুক বেশে, মানিকের হার পড়িয়ে এলো কেশে, নয়নে কোণে আধু হাসি হেসে, এসেছ হৃদয় কুলিনে। ভুলিনে তোমার বাঁকা কটাক্ষে, ভুলিনে চতুর নিঠুর বাক্যে, ভুলিনে। অপূর্ব অপূর্ব। বৌদি, আমি যেন 35 বছর আগেকার বৌদিকে ফিরে পেলাম। এখন আমার কোথায় চললে অরিন? ও হ্যাঁ, পরিচয় করে দিই, ইনি অরিন মুখার্জি, সম্পর্কে আমার দেও। আর ওনার নমস্কার, মানব সরকার সাংবাদিক গণ। নমস্কার বৌদি, আমি আসি। বলছি, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। আমার সাথে? সে কি? মানে অলোকেশ মুখোপাধ্যায়ের যে এক্সক্লুসিভ ইন্টারভিউটা নেব, তাতে আপনাদের কিছু কিছু কথা রাখতে চাইছি, মানে আপনাদের কিছু বক্তব্য রাখতে চাইছি ওনার ওই ইন্টারভিউ। অরিন, একটু বসে যাও না, তাতে যদি ওনার একটু হেল্প হয়। প্লিজ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলতে বসুন। বলুন আপনার কি জিজ্ঞাসা আছে? আমি একটু ভয়েসটা রেকর্ডিং। আবার রেকর্ডিং করুন।
অরিন, আপনার দাদা অলোকেশ মুখোপাধ্যায় সম্পর্কে কিছু বলুন। দেখুন, আমার দাদা অলোকেশ মুখোপাধ্যায় সম্পর্কে বলার মতন ধৃষ্টতা আমার নেই। উনি অনেক গুণী, অনেক বড় মাপের কবি, সাহিত্যিক। না না, আমি ঠিক সেটা জানতে চাইছি না। মানে আমি জানতে চাইছি যে আপনার দাদার কাছ থেকে আপনি কিরকম স্নেহ পান, গাইডেন্স পান, ইভেন আপনাদের পুরোনো দিনগুলোই বা কেমন ছিল? পুরনো দিন জানেন, সে বড় স্বপ্নের মতন লাগে আছে। সেখানে মন ছিল উদার, ভালোবাসা ছিল অকৃত্রিম, সম্পর্কটা ছিল সহজ সরল। একে অপরের বিপদে আমরা ঝাঁপিয়ে পড়তাম, জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতি নির্বিশেষে। দাদা কখনো লিখত প্রেমের, কখনো বা বিদ্রোহের আগুন ঝরানো কবিতা, কখনো বা এমন কোনো গল্প বা উপন্যাস যাতে থাকতো গোটা সমাজ বদলাবার চিন্তা। আর আজ? আর আজ আজ কোথায় জানি, কোথায় যেন আমরা হারিয়ে গেছি। অর্থ আছে, ফ্ল্যাট আছে, গাড়ি আছে, এসি আছে, তবু কোথাও কোথায় যেন আমরা হারিয়ে গেছি। আচ্ছা, আপনার কি মনে হয় এই যে ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিজীবী বা বিদ্বজ্জনরা অনেক বেশি মেটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছে? একদম একদম তাই। তাদের মধ্যে যে কোনো কারণে হোক না কেন একটা ক্যালকুলেশন ঢুকে গেছে, হাউ টু সার্ভাইভ, হাউ টু ইনকাম মোর, হাউ টু স্টেবল মোর, কিংবা নিজেকে সমাজে আরো আরো বেশি করে প্রতিষ্ঠা পাওয়া যায়। আর প্রবলেমটা তাহলে সেখান থেকে আসছে, রাইট? আই থিঙ্ক সো। চাহিদা, অর্থ, সম্মান, প্রতিপত্তি, স্থায়িত্ব, পুরস্কার, সেখান থেকে লোভ, লোভে পাপ, পাপে মৃত্যু। আর অলোকেশ বাবুর ক্ষেত্রেও ঠিক তাই, রাইট? আমি কি গান্ডু? আপনার সাংবাদিকরা আমাদের খুব বোকা ভাবেন না? মনে রাখবেন, অলোকেশ মুখোপাধ্যায় আমার দাদা, জাস্ট মাইন্ড ইট। হ্যাঁ, তার সঙ্গে আমার মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু সে আমার দাদা। আই কান্ট সে এনিথিং হুইচ উইল বি এগেইনস্ট অফ হিম। গুড বাই মানব বাবু। কিন্তু বৌদি বলছি, অলোকেশ মুখোপাধ্যায় মানে অলোকেশ বাবু এসে গেছি সরে ফর্দালের। আসলে কিছু কেনাকাটা করার ছিল। আচ্ছা। কাল মেয়ে আসছে তো প্রায় 2 বছর পর। বিনা এগুলো ধরো মানে একটু স্ন্যাক্স না না না, বৌদি যথেষ্ট করেছেন, আর এখন এসবের কোনো প্রয়োজন নেই। সে কি শুকনো মুখে কি এত ইন্টারভিউ হয় নাকি? যদি বলেন একটু স্কচের অ্যারেঞ্জমেন্ট করি 2 সেকেন্ড। সন্ধ্যেবেলায় সেটা করাটা বন্ধ হতো না, কিন্তু মানে এনারা এনারা আমার প্রতিবেশী, ও। শুভাকাঙ্ক্ষীও বলতে পারে। পরিচয় করিয়ে দিয়ে, সুমন রায়, বঙ্কিম ঘোষ। আচ্ছা, নমস্কার। মানব সরকার, সাংবাদিক গণ। আচ্ছা, আপনারা তো লোকাল মানে স্থানীয় না? হ্যাঁ। আচ্ছা, এই 2-1 দিনের মধ্যে এদিকে কি কোনো একটু গন্ডগোল টন্ডগোল হয়েছে? গন্ডগোল এখানে? হ্যাঁ? না না না। ওসব গন্ডগোল ভন্ডগোল আমাদের এখানে হয় না। ও, বটে? আমাদের এলাকা পুরো শান্তিপূর্ণ। বটে বটে। আমাকে 2 মিনিট সময় দিন। প্লিজ টেক ইউর টাইম। আমার হাতে অঢেল সময়, নো প্রবলেম। আসুন। তাহলে বলছেন যে গন্ডগোল টন্ডগোল খুব একটা হয়নি? No. আচ্ছা, আপনারা তো অলোকেশ মুখোপাধ্যায়কে অনেক দিন ধরে চেনেন না? একদম। হ্যাঁ? দারুণ দারুণ মানুষ উনি। হ্যাঁ, এত পরোপকারী, মানুষের সেন্টিমেন্ট বোঝেন, সব রকম সাহায্য পাওয়া যায় ওনার কাছ থেকে। ও, তা কিরকম সহযোগিতা পেলেন এই ইদানিং কালের মধ্যে? কেন, পুজোর চাঁদা, ব্লাড ডোনেশন ক্যাম্পে ডোনেশন পাওয়া যায়, এবং কালচারাল প্রোগ্রামে অসাধারণ বক্তৃতা। আর 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 পুজোর সুভিনিয়ারে ওনার লেখা কবিতা। ও, তা আপনারা ওনার লেখা কবিতা, গল্প, উপন্যাস সব পড়েন? হ্যাঁ, হ্যাঁ, পড়েছি। কি যে বলেন, দাদার লেখা কবিতা আর আমরা পড়বো না? তা তো বটেই, তা তো বটেই। কারণ আপনারা ছাড়া অন্য কোনো ধর্ম বা সম্প্রদায়, মানে বিশেষ করে মুসলিমরা তো আবার ওনার লেখা পড়তে টড়তে পারবেন না। মানে? মানে অলোকেশ কেন মুসলিমরা পড়বে না কেন? কোনো বাধা নিষেধ আছে নাকি? এই দেখুন, সেটা তো আমি বলতে পারবো না, সেটা তো আপনারা বলতে পারবেন। আপনি ঠিক কি বলতে চাইছেন হ্যাঁ। আমরা বুঝতে পারছি না, এটা ক্লিয়ার করে বলুন। দেখুন, অলোকেশ মুখোপাধ্যায়ের এই যে মুসলিম বিদ্বেষটা, সেটা আপনারা তো চান যে সেটা আরো অনেক বেশি লোকে না জানে। না 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 না, মানে হ্যাঁ, মানে এই অলোকেশ মুখোপাধ্যায়ের অসাধারণ প্রতিভাকে আপনারা নমিনেশন দিচ্ছেন সেই শর্তে
যে ওনার মুসলিম বিদ্বেষটা আরো বজায় থাকুক। হ্যাঁ? কে বললো? হ্যাঁ, হ্যাঁ, মানে ওনার কোয়ালিটি না, ওনার নমিনেশন পেয়েছেন উনি ওনার অসাধারণ প্রতিভা এবং কোয়ালিটির জন্য। কোয়ালিটির জন্য। তা কি কোয়ালিটি? কি অদ্ভুত তো, আপনি জানেন না ওনার কি কোয়ালিটি? এই দেখুন, আমি তো ওনার নাম নমিনেট করিনি, তা আমি কি করে জানবো বলুন দেখি যে গল্প, ওনার উপন্যাস, কবিতা। হ্যাঁ। তা আপনারা তো বললেন যে ওনার ওই গল্প, উপন্যাস, কবিতা এইসব পড়েছে। হ্যাঁ, কি বোকা বোকা প্রশ্ন। একটা কাজ করুন। ওনার লেখা একটা কবিতা 4টে লাইন বলুন তো শুনি। হ্যাঁ, হ্যাঁ, মানে আমার কি হয়েছে, এত ব্যস্ততার মাঝে আমারও না ওনার সম্পর্কে খুব একটা পড়াশুনো করে আসা হয়ে ওঠেনি। তাহলে আমি একটু ঝালিয়ে নিই। হ্যাঁ, বলুন। আমি হ্যাঁ, কবিতা? হ্যাঁ, দাদা, সে কি আর মনে আছে কবে পড়েছি? দেখুন, ওনার লেখা একটা কবিতা 4টে লাইন বলতে পারছেন না, আর ওনার নাম পদ্মশ্রীর নমিনেশনে যাচ্ছে বলে এত উৎসাহ। না, অন্য কোনো ইন্টারেস্ট আছে সুমন বাবু? দাদা, কথাটা কেমন কেমন শোনাচ্ছে মাইরি। মানব সরকার, রিপোর্টার গণবার্তা। আপনি যদি রিপোর্টার না হতেন আর অলোকেশ বাবুর ইন্টারভিউ না নিতেন তাহলে ওই মুসলিম মহিলার মতন নিরুদ্দেশ হয়ে যেতে পারতাম। কে 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 আপনি? কে? মানব সরকার, সাংবাদিক, মনোভাব। নিন, সন্ধ্যাবেলা একটু গলা ভেজানোর ব্যবস্থা করে আনলাম। ওরে বাবা, এত সব ব্যবস্থা করেছেন কি? এ তো খুব দামি স্কচ মনে হচ্ছে। হ্যাঁ, দামি লোকেদের দামি না খাওয়ালে হবে? আমার এক্সক্লুসিভ ইন্টারভিউ থেকে যদি এক্সক্লুসিভটাই বাদ হয়ে যায়। আচ্ছা অলোকেশ বাবু, হ্যাঁ, বৌদি এত সুন্দর আবৃত্তি করেন, এখনো কি ভালো মডুলেশন। হ্যাঁ, ওনার আবৃত্তিটাই বন্ধ করে দিলেন। আমি হ্যাঁ, আমি বন্ধ করেছি। হ্যাঁ, বিনা উনি কিছু বলেন। আমি বলছি, মানে আমি বলছি আর কি। কেন কেন বলছেন? হ্যাঁ? কেন বলছেন? বিনা, তুই ভেতরে যাও। আমি কিন্তু সত্যি ওনাকে কিছু আমি তোমাকে ভেতরে যেতে বলেছি। একটা কথা আপনাকে পরিষ্কার ভাবে জানিয়ে দিই মানববাবু, কোনো ব্যক্তিগত প্রশ্নের উত্তর আমি দেবো না, আর যদি করা হয় আমি আমার ইন্টারভিউটাই দেবো না। আচ্ছা, আবৃত্তি বন্ধ করলেন কেন? এটা নিতান্তই ব্যক্তিগত প্রশ্ন। আপনি কি এইসব প্রশ্ন করতে এসেছেন, নাকি আমার সাহিত্য, পড়াশোনা, লেখা, জীবন দর্শন এইসব নিয়ে প্রশ্ন করতে এসেছেন? আচ্ছা, আপনি তো রীতিমতো রেগে গেছেন দেখছি। হ্যাঁ, আরে আপনার মতন ঠান্ডা মানুষ যদি দুম করে রেগে যায়, আরে ভয়টা হয়তো শরীর টরীর খারাপ হয়ে যেতে পারে। আরে আসুন, বসুন। আপনি এক সিপ নিন, আমি এক সিপ নিই, দেখুন সম্পর্কটা কিরকম গোলে মদ হয়ে যাবে। আপনি তো বেশ কথা বল। হ্যাঁ, চিয়ার্স। Cheers. বলুন, কি আপনার এক্সক্লুসিভ ইন্টারভিউ? আমি মোবাইলে একটু ভয়েস এখন তো সব বন্ধই হয়ে গেছে মোবাইলের কল্যাণে। আরে আচ্ছা, আপনার ছোটবেলা কেমন ছিল? মানে কি পড়াশুনো করেছেন, কিভাবে গান বাজনা কি ভালোবাসতেন, খেলাধুলোয় কিরকম ছিলেন, মানে ছোটবেলাটা কি করে কাটালেন? দেখুন, ছোটবেলা থেকে আমার আর্টসের দিকে একটা খুব ঝোঁক ছিল। আর গান বাজনা তো করতাম না। গান বাজনা না, প্রশ্ন হচ্ছে, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমার মনে হচ্ছে যে আমি আপনাকে ঠিক গুছিয়ে বলতে পারবো কিনা, আগে সেটা ভেবে নিই। পড়াশোনা করতাম। মা খুব ভালো গান গাইতেন, জানেন। হ্যাঁ, বাবা ছিলেন স্কুল টিচার। হ্যাঁ, খেলাধুলা করতাম, তবে মূলত ফুটবলটাই খেলতাম। আচ্ছা, আর তার সঙ্গে আঁকতাম, গল্পের বই পড়তাম, কবিতা পড়তাম, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, সুকান্ত। আচ্ছা, আপনার বাবা তো অঙ্কের মাস্টারমশাই ছিলেন না? আর আমি অঙ্ক ছিলাম তেমনই কাঁচা। হ্যাঁ,
আপনার বাবার খুব প্রিয় ছাত্র, আপনারও বন্ধু, সে অঙ্কে খুব ভালো ছিল। তাকে বাড়িতে নিয়ে এসে মাঝে মধ্যেই খাওয়াতেন দাওয়াতেন। তার নাম ছিল মনিরুল। অঙ্কে আর সায়েন্স গ্রুপে সহায়ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাছাড়া মনিরুল্লাহ খুব গরিবও ছিল বটে। হ্যাঁ, কিন্তু আপনি এর কথা জানলেন কি করে? এ কথা তো এখানকার কেউ, এ শহরের কেউ জানে না। আচ্ছা মানে এ তো 50 বছর আগেকার ঘটনা। আচ্ছা, আমরা তো সাংবাদিক, আমাদের তো কিছু খোঁজ খবর নিয়ে আসতে হয় নাকি? হ্যাঁ, না হলে ইন্টারভিউটা করবো কি করে বলুন দেখি? হ্যাঁ, তা বটে, তা বটে। হ্যাঁ। তারপর আপনি কি 12 ক্লাস পাস করবার পরে আপনি কি কলকাতায় চলে এলেন নাকি? হ্যাঁ, না, কলেজটা আমি বর্ধমানে শেষ করি, আচ্ছা মাস্টার ডিগ্রিটা কলকাতায়। আচ্ছা। তারপর থেকে শুরু হলো লেখা, হুম। কখনো কবিতা, কখনো ছোট গল্প, কখনো উপন্যাস। আচ্ছা, ওই যে আপনি ওই লেখার জগতে এলেন, তা আপনার কি কোনো গডফাদার ছিল? মানে আমি বলতে চাইছি যে আপনাকে কি কেউ সুযোগটা করে দিলেন নাকি আপনি নিজের থেকে সুযোগটা পেলেন? না, আমাদের এক স্যার হরিমাধব চক্রবর্তী, আচ্ছা। তিনি আমার লেখা দেখে তার এক প্রকাশক বন্ধুর কাছে পাঠান। আপনাকে একাই পাঠালেন নাকি সঙ্গে আরো কাউকে পাঠালেন? হ্যাঁ, আমার এক বন্ধু আর আমাকে পাঠান। আমি শুনেছি তিনিও খুব ভালো লিখতেন, বিশেষ করে কবিতা আর ছোট গল্প। হ্যাঁ, লিখতেন, খুব ভালো লিখতেন। তবে তবে আপনার মতন ব্যালেন্স ছিল না। মানে একটু হাতে টাকা পয়সা পেলেই একটু মদ্যপান টদ্যপান, একটু নারী সঙ্গ টঙ্গ। হ্যাঁ, একদম একদম ঠিক বলেছেন। আপনি কিন্তু অনেক কিছু জানেন দেখছি। হ্যাঁ, কি যেন নাম ছিল তার? আবু হোসেন। আবুল হোসেন। আর তারপরে তিনি থেকে গেলেন নেশার জগতে, আর আপনি থেকে গেলেন লেখার জগতে। হ্যাঁ, আমি অনেক চেষ্টা করেছিলাম ওকে ওই জগৎ থেকে বের করে নিয়ে আসতে, কিন্তু পারেন না। কিন্তু আমার কাছে যে একটু অন্য খবর আছে অলকেশ বাবু। অন্য খবর? হ্যাঁ, মানে কখনো কখনো আবু সাহেব আপনার থেকেও ভালো লেখা দিতে থাকে প্রকাশ, কিন্তু আপনি নিজের পয়সায় নেশার বোতল কিনে মহিলাদের সাথে তাকে ফুর্তি করতে থাকেন। আপনার ষড়যন্ত্র গ্রামের ছেলে আবু সাহেব ধরতে না পেরে আপনার ফাঁদে পা দেন। ধীরে ধীরে মদ আর মেয়ের চক্করে ডুবে গেল। আপনি বুদ্ধি করে তার প্রতিভাকে চাপিয়ে দিলেন আর প্রকাশনা সংস্থাকে বুঝিয়ে দিলেন যে সে মাতাল, মদ্য, দুশ্চরিত্র, ঠিক সময়ে লেখা দিতে পারে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি কি ঠিক বলছি অলকেশ বাবু? এসব আপনি কি বলছেন? কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ একমত দ্বিতীয়ম আবু হোসেন। বাবু বেঁচে আছে? কোথায় কোথায় সে? মরে বেঁচে আছে বলতে পারেন। সিরোসিস অফ লিভার, বেঁচে থাকার সময় প্রায় ফুরিয়ে এসেছে। ও গড! ইন্টারভিউ হচ্ছে আপনার, পুরস্কার পাবেন আপনি। জীবনে এরকম ছুটকো ছাটকা ঘটনা ঘটতেই পারে, সেটা বড়। এবার আপনার জীবনের কথা। আপনার কথাবার্তায় সবসময় একটা খোঁচা মারা ব্যাপার আছে। আসলে কি জানেন, সাংবাদিকদের প্রশ্নে যদি ওই তেল নামক তরল পদার্থটি না থাকে, তাহলে অপিচ্ছিল প্রশ্নে একটু খোঁচা লাগতে পারে। বই তাতে আপনি যত আবার রাগটা করবেন না। তাহলে আপনার পরবর্তী খোঁচাবিহীন প্রশ্নে আসেন। হ্যাঁ, চাকরি পেলেন এই পথে। অধ্যাপনার চাকরি, হ্যাঁ, তার সঙ্গে লেখা, হ্যাঁ, তারপর রিসার্চ পিএইচডির জন্য। কি রিসার্চ পেপারটা কি যেন মনে আছে? ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতায় বাংলা সাহিত্যের ভূমিকা। ও বাবা, এটা খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, কঠিন বলে কঠিন। রবীন্দ্রনাথ, নজরুল, প্রেমেন্দ্র মিত্র থেকে শুরু করে অন্নদা শঙ্কর রায় কি সুভাষ মুখোপাধ্যায় সবাইকারে গুনে খেতে হয়েছিল পেপার তৈরি করতে। আর এর সঙ্গে চলছিল বীণা দেবীর সঙ্গে প্রেম পর্ব। বাবা, আপনি তো একবারে প্রচুর হোমওয়ার্ক করে এসেছেন। পদ্মশ্রী পেতে যাওয়া একজন বিখ্যাত লেখকের ইন্টারভিউ নিতে আসবো, তার হোমওয়ার্ক করবো না, তা কি করে চলে বলুন দেখি? হ্যাঁ, তা বটে। বীণা দেবীকে আপনি প্রথম দেখেন কোনো একটা আবৃত্তির উৎসবে, তাকে আবৃত্তি করতে দেখতে, রাইট?
জানেন, আবৃত্তিটা সত্যি খুব ভালো করত। সেদিনও রবি ঠাকুরের চেনা কবিতাটা আবৃত্তি করেছিল। দেখেছি তোমার ভয়ে ভয়ে সারা করুণ পেলাম মূরতি, দেখেছি তোমার বেদনা বিদুর পলক বিহীন নয়নে মধুর মিনতি। আজি হাসি মাখা নিপুণ শাসনে তারা স্বামী যে পাবো মনে মনে এমন অবোধ নহি গো, হাসো তুমি, আমি হাসি মুখে সব করি গো। প্রদীপ, অসাধারণ। আপনি সত্যি এখনো অসাধারণ। হ্যাঁ সত্যি, আবৃত্তিটা সত্যি খুব ভালো করতো। কি যেন নাম ছিল ওনার আবৃত্তি শিক্ষকের নাম? রফি খন্দকার, রাইট? আপনি তো একেবারে হাড়ির খবর নিয়ে এসেছেন। আপনি কি আবার একটু রেগে যাচ্ছেন নাকি? না না, রাগ করবো কেন? বিনা, তুমি কিছু বলবে? তাহলে ভেতরে যাও। আমার না একটুখানি দরকার আছে আপনার সঙ্গে। আমাকে হ্যাঁ, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আরেকটা ড্রিঙ্কস যদি একটু বানিয়ে দেন তাহলে আরো কিছু প্রশ্নোত্তর পর্ব একটু সেরে নিতে পারি। তাহলে তো অবশ্যই। ও সার্টিফিকেট থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা অলকেশ বাবু, আপনি এত বড় কবি, এত বড় সাহিত্যিক, কিন্তু শুধুমাত্র একজন একজন মুসলিম আবৃত্তি শিক্ষকের সঙ্গে ঘনিষ্ঠতার সন্দেহে বৌদির আবৃত্তিটাই বন্ধ করে দিলেন। আরে বাবু, এই দেখুন, আপনি আবার ডেকে যাচ্ছেন নাকি? আপনি কিন্তু প্রশ্ন রাখতে ছাড়িয়ে যাচ্ছেন। বৌদির মতন আবৃত্তিকার সেই সময় পাওয়া সত্যি দুর্লভ ছিল, কিন্তু শুধুমাত্র বিয়ের পর আপনার আপত্তিতে ধীরে ধীরে খন্দকার সাহেবের সঙ্গে মেলামেশা বন্ধ করে দিচ্ছিলেন। কিন্তু ঠিক এই সময় একটা একটা আবৃত্তির ক্যাসেট অসাধারণ জনপ্রিয়তা পায়, তাদের ডুয়েট। আমি কি ঠিক বলছি বৌদি? আমি কিছু জানি না। আপনি জানেন, জানেন, আপনি সব জানেন, কিন্তু সংসার ভাঙার ভয়ে, অশান্তির ভয়ে আপনি 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 কখনো কোনোদিন মুখ ফুটে কিছু বলেননি। মানব বাবু, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। ঠিক এই সময় বৌদির ক্যাসেটটা অসাধারণ জনপ্রিয়তা লাভ করবার পর আপনি রফি খন্দকার আর বৌদির নামে একটা স্ক্যান্ডেল তৈরি করলেন। ইচ্ছাকৃতভাবে খন্দকারের নামে ঢিঢি পড়ে গেল। বৌদি খন্দকার একটা একটা ঢিঢি পড়ে গেল। রফি খন্দকার, ভদ্রলোক রফি খন্দকার এই অপবাদ সহ্য করতে পারলেন না। উনি সুইসাইড করলেন। আর বৌদি বৌদি আবৃত্তি ছেড়ে দিলেন। মিথ্যে, 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 সম্পূর্ণ মিথ্যে। সত্যি, সব সত্যি, সব। বৌদি, বৌদি, আসলে আপনার মনে ছোটবেলা থেকেই একটা ঘৃণা, হিংসার জন্ম হয়েছে, এবং সেটা সেটা যতদূর মনে হয় আপনার এই ছোটবেলার বন্ধু মনিরুল ইসলামকে দিয়ে। আমি বোধ হয় ঠিক বলছি অলকেশ বাবু? আমি অঙ্কে মোটেই ভালো ছিলাম না। বাবা মনিরুলকে ভালোবাসতো, অঙ্কে ভালো ছিল বলে। হ্যাঁ, আমি মনিরুলকে হিংসে করতাম। মাঝে মাঝে মনে করতাম কেন এমন হলো। কখনো কখনো মনিরুলের খাতা ছিঁড়ে পুকুরের জলে ছুঁড়ে ফেলে দিতাম, কিন্তু তার বেশি আর কিছু করতে পারিনি। Yes, I hate মনিরুল till now. তার কারণ আপনি কখনো কোনো সময় আপনার থেকে এগিয়ে আছে এরকম কাউকে কোনোদিন সহ্য করতে পারেন। এর এফেক্ট করলো আপনার কলেজ জীবনের বন্ধু, আপনার সাহিত্যের প্রতিদ্বন্দ্বী আবুল হোসেনের উপর। তাকেও আপনি ছলে বলে কৌশলে আপনার প্রতিদ্বন্দ্বিতার পথ থেকে সরিয়ে দিলেন। আবুল হোসেন এখন মৃত্যুপথ চলছে। এর পরবর্তী এফেক্ট করল আবৃত্তিকা শিক্ষক রফি খন্দকার। তার কারণ বৌদির নাম সেই সময়ে ছড়িয়ে যাচ্ছিল আপনার থেকেও বেশি।
আর ছড়িয়ে যাচ্ছিল এমন একজন মুসলিমের সঙ্গে, যে মুসলিমরা সারা জীবন আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। আর ধীরে ধীরে মুসলিমরাই আপনার প্রধান শত্রু হয়ে উঠল। আপনি যেভাবে বলছেন, কই সেভাবে তো আমি কোনোদিন ভেবে দেখিনি। আর তার সর্বশেষ এফেক্ট বলল, আপনার কাছে বাড়ি ভাড়া চাইতে আসা রেহানা। হ্যাঁ হ্যাঁ ঠিকই, আমি কোনো মুসলিমকে ভাড়া দিতে চাইনি, কিন্তু তার পেছনে কি কারণ বলুন? প্রথম কারণ, আপনার মনে গেঁথে আছে যে মুসলিমরা আপনার ক্ষতি করতে পারে। দ্বিতীয় কারণ, সেই স্বার্থ তুষ্ট করবার রাজনীতি। যদি আপনি কোনো মুসলিমকে ভাড়া দেন, এই যে সুযোগ সুবিধে পাচ্ছেন, টুকটাক পুরস্কার পাচ্ছেন, বাই চান্স যদি সেটা বন্ধ হয়ে যায়, আর কোনো কারণ বলতে পারেন আপনি? আপনি যেভাবে বলছেন ব্যাপারটা কিন্তু ঠিক তা নয়। হ্যালো, কে বলছেন? ফ্রেন্ড অফ শ্রীজা? হোয়াট? কি বোম ব্লাস্ট? কি বলছেন আপনি? I can't believe it. কে? কি হয়েছে? শ্রীজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছেন আপনি? কোথায় কোথায় আছেন আপনি? এয়ারপোর্ট? কি লাভ আপনার? কি লাভ আপনার? আপনার লাভ কি? বিনা 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 শ্রীজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এয়ারপোর্টে বোম ব্লাস্ট হচ্ছে, শ্রীজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো কি তুমি? কি হলো আবার? কি হলো আবার? কি হলো আবার? অনেক বিনা সিজনি বিনা 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 সব পাপের ফল, সব তোমার পাপের ফল। বিনা বাজে কথা বলো না। আমরা কেউ বাঁচবো না। কি করবো? অভিশাপ, অভিশাপ লেগেছে, অভিশাপ। কি করবো এখন? আমি কোথায় ফোন করবো? কাকে ফোন করবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে বাবু কিছু একটা করুন। আমার মেয়েটা অলকেশ বাবু, উল্টা আমি আমার আর বাঁচার ইচ্ছে নেই। বৌদি, প্লিজ পুল ডাউন। ইউ সোয়াইল! আমার মেয়েটাকে পাওয়া যাচ্ছে না, বেঁচে আছে কিনা জানি না। আর আপনি আপনাদের মেয়ের কিছু হয়নি? What? আপনি কি করে জানলেন? কারণ কোনটা সাজানো, ওটা আমি করতে বলেছিলাম আমারই এক সহকর্মীকে। দেখুন কোনটা লোক। Are you heartless? নাকি আপনি পাগল? হ্যাঁ, আপনার নিজের মেয়ে বা অন্য কারোর যদি এমন কিছু হতো তখন কি করতেন আপনি? ঠিক এই প্রশ্নটাই আমি আপনাকে করতে চাই অলকেশ বাবু। ঠিক এইরকম একটা অসহায় অবস্থায় রেহানার দাদু আপনার কাছে একটু সহযোগিতা চাইতে এসেছিল। কি ব্যবহারটা করেছেন মনে আছে আপনার? ঘৃণা, হিংসা বড় খারাপ জিনিস। আমরা বোধহয় তখনই বিপদটাকে উপলব্ধি করি যখন একদম আমাদের নিজেদের মানুষেরা, মনের মানুষেরা বিপদে পড়ে। আর অন্য সময় আমরা জাস্ট সেটাকে অ্যাভয়েড করি, ম্যাক্স টু ব্যাস। আর রেহানার মতন মানুষেরা, আপনার মেয়ের মতন মানুষেরা যখন বিপদে পড়ে, তখন আমরা ধর্ম, রাজনীতি, বর্ণ বা অন্য যে কোনো কিছুর অজুহাতে সেখান থেকে পাশ কাটিয়ে বেরিয়ে যাব। আপনারা পদ্মশ্রী পাবেন, অ্যাওয়ার্ড পাবেন, আমরা আপনাদের ভিডিও নিতে আসবো। সাধারণ মানুষ আপনাদের জয়ধ্বনি করবে, ধন্যধ্বনি করবে। আর আপনাদের ঘৃণা, হিংসার জন্য সমাজে বার্তা যাবে একটা সংখ্যালঘু ধর্মর প্রত্যেকটি মানুষ ঘৃণ্য, তারা প্রত্যেকে অচ্যুত। Each and every person of that religion is either terrorist or victim. একটা ধর্মের প্রতিটি মানুষ অপরাধী, প্রত্যেকেই ঘৃণার যোগ্য। আপনি
কবি, এই আপনি সাহিত্যিক, এই আপনি বিদ্বজ্জন, এই আপনি ভাবি পদ্মশ্রী বাবু। আপনার তো পদ্মশ্রী নয়, পদ্মভূষণ নয়, পদ্মবিভূষণ নয়, আপনার তো ভারত রত্ন পাওয়া উচিত। দ্য গ্রেট অলকেশ মুখার্জি। মানববাবু, মেয়েটা কি মানে রেহানার কি কিছু হয়েছে? কি হয়েছে মেয়েটি? যদি কিছু হয়েই থাকে কি হবে বৌদি? আপনি সেদিনও কি কিছু করতে পেরেছিলেন? যদি মিথ্যে অপবাদে রফিক খুনকার সুইসাইড করলো, ভুল বলছি কি খুব? সেদিন রফিক খুনকার কেন সুইসাইড করলো? আজকে কেন রেহানা নিরুদ্দেশ? এর কোনো সদুত্তর পাওয়া যাবে বলে আপনার মনে হয়? সত্যি কি রেহানা সুইসাইড বললো কিছু করেছে? কি বলছো কি তুমি? যদি কিছু হয়েই থাকে কি হবে? রেহানা নিরুদ্দেশ হলো বা মার্ডার হলো বা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এতে অলোকেশ মুখোপাধ্যায়ের কি বাইল কেন? যদি কিছু হয়েই থাকে অলোকেশ মুখোপাধ্যায়ের হয়তো এত সুবিধে, পুরস্কারটা হয়তো উনি আবার এক্সক্লুসিভ ইন্টারভিউ এখানে শেষ। কিন্তু আমার একটা প্রশ্ন অলোকেশ বাবুর কাছে, সেটা নিজেকেই নিজে উত্তর দেওয়ার জন্য যদি মনে হয় দেবেন, না হলে দেবেন। প্রশ্নটা হচ্ছে, আমরা কি এভাবেই চলবো অলোকেশ বাবু? এভাবেই শুধুই মাইনাস মাইনাস অ্যান্ড মাইনাস? আর কদিন পরে এটা দেখবেন না তো যে আপনার চারপাশে আর কেউ নেই? কোন ধর্ম, কোন প্রতিদ্বন্দ্বী, কোন মনিরুল, কোন রেবেরিয়ানা, কোন আবু হোসেন, কোন অধিকর্তার, এমনকি আপনার স্ত্রী অথবা আপনার মেয়ের থেকে না না না, আপনি শ্রেষ্ঠ, কিন্তু আপনি একা। না আপনি শ্রেষ্ঠতম, কিন্তু আপনি একা একা। না, আপনি আপনি একম দ্বিতীয়ম, কিন্তু আপনি একা একা একা। না না না, আমি এসব চাই না, আমি এসব চাই না, আমি এসব চাই না। লোভে পাপ, পাপে মৃত্যু, আমি এসব চাই না। আমি বাঁচতে চাই, আমি আমার মতন করে বাঁচতে চাই। আমি আমার স্ত্রী, আমার মেয়ে, আপনাদের সকলকে নিয়ে বাঁচতে চাই। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। বলছি কি ব্যাপার অরিন? কোনো খারাপ খবর? অরিন, মেয়েটার কোনো খবর? দুটো খবর আছে আমার কাছে, একটা ভালো আর একটা 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 ভালো না খারাপ নিজেই জানি না। কি কি বলতে চাইছো কি তুমি? প্লিজ অরিন, আমার টেনশন ধরে রাখতে পারছি না। অরিন, মেয়েটার কি কিছু? মেয়েটাকে খুঁজে পাওয়া গেছে দাদা। হ্যাঁ, জীবিত নাকি? উফ, তুমি একটু চুপ করো অরিন, প্লিজ। জীবিত, তবে তবে এন ইনজুরি? কাল রাতে কেউ বা কারা মেয়েটাকে সত্যি অ্যাটেম্প করেছিল, কিন্তু কিন্তু উফ অরিন, প্লিজ এক্সপ্লেইন। কেউ একজন নিজের জীবনে ঝুঁকি নিয়ে তাকে প্রাণে বাঁচায়। কেসে? এলাকার কেউ? আই নিড হিম, আমি তাকে সম্মান জানাতে চাই। এসে কেউ সেটা বলতে পারছে না। এলাকার কেউ তাকে চেনেও না, কিন্তু সেই এলাকার লোককে বুঝিয়ে একটা নির্দিষ্ট ধর্মের লোককে ভাড়া না দেওয়ার প্রতিবাদে রেল অবরোধ করায়। তবে সে ভগবান তো আর নয়। ভগবান, গড, আল্লাহ সেসব আমি জানি না, তবে ডিসক্রিপশন ওয়াইজ একজনের সাথে তার খুব মিল আছে। হোয়াট? রিপোর্টার মানব সরকার। কি? ইয়েস,
আরেকটা কথা, আসার সময় সুমনবাবুর বঙ্কিমবাবুর সঙ্গে দেখা হবে। তারা খবর নিয়ে জেনেছে, আর সেটাই জানালাম। মানব সরকার বলে কোনো রিপোর্টার গণবার্তায় নেই। হোয়াট? বলছো কি তুমি? প্রবাবলি খবরটা সত্যি। আমিও সেরকম খবরটা পেয়েছি। তাহলে মানব সরকার কে? আই ডোন্ট নো, প্রবাবলি কেউ সেটা জানে না। প্রবাবলি রেহানাকে বাঁচাবার সময় রেহানাও জানতো না কে তাকে বাঁচিয়েছে, কিন্তু ঘটনাটা ঘটেছে, দ্যাটস ফ্যাক্ট। আর এটাই বাস্তব। কিন্তু এখন প্রশ্ন, রেহানার কি হবে? কেন? রেহানাকে যাতে এলাকায় ঢুকতে না দেওয়া হয়, সে আসার সময় সুমনবাবুর বঙ্কিমবাবু আমাকে হুমকি দিয়েছে। প্রবাবলি তোমাকেও ফোন করবে। যাতে আমি রেহানাকে আশ্রয় বা বাড়ি ভাড়া না দিই, রাইট? রাইট। কিন্তু এখনো কি তুমি? I have already taken my decision, বিনা অরিন। কিন্তু আমার প্রশ্ন, মানব সরকার কে? কে আমার ইন্টারভিউ নিতে এলো? সেই কি তাহলে রেহানাকে বাঁচিয়েছিল মৃত্যুর মুখ থেকে? কে সে? কি তার পরিচয়? কে সে? নেতা সুমন রায়ের ফোন। ফোনটা ধরতে যাচ্ছে আমার ঘৃণা করছে। আশা করি আবার ফোন করবে। বিনা, তুমি ফোনটা ধরবে, বলবে আমি ব্যস্ত আছি। আর রেহেনা সম্পর্কে যদি কোনো কথা জিজ্ঞাসা করে, বলবে অলোকেশ মুখোপাধ্যায় রেহেনাকে আশ্রয় দেবে, তাতে অলোকেশ মুখোপাধ্যায় পদ্মশ্রী পাবে, এটা কারাদণ্ড পাবে। তার হিসেব যেন তারা করতে শুরু করে। দাদা, লোকেশ, যাত্রীকে নবতম প্রযোজনা ফিরে আসা ঢেউ, নাটক ও নির্দেশনা সুনীত ভট্টাচার্য। আমি সুনীতের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি, পরিচয় করিয়ে দেবে। আপনারা সকলেই হয়তো চেনেন, তবু সুনীত। আমি প্রথম বকুদাকে বলবো একটু মঞ্চে আসতে, আর রতনদা আছে, মানবেন্দ্র দাস, মেকআপ চলে গেছে। আমি এখানে আগে করিয়ে দিই পরিচয়টা প্রথম থেকে। আশিস চৌধুরী, বঙ্কিম বাঁকা, স্বর্ণকমল রায়, দীপক বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয়া ভট্টাচার্য, অরুণ বসু, দুলাল চক্রবর্তী, মানবেন্দ্র দাস, আবহ প্রক্ষেপণ সন্মিত্র ভট্টাচার্য, আর মঞ্চ করেছে দুলাল চক্রবর্তী। আমাদের শুধু তো এটাই টিম নয়, আমাদের এখন প্রায় বলা উচিত নয় 50 জন 52 জন আমরা একসাথে সবাই মিলে কাজ করি, বিভিন্ন নাটকে নিজেদের ভাগ করে নিয়েছি, এছাড়া সম্ভব নয়। এটা আমাদের দ্বিতীয় প্রযোজনা, দ্বিতীয় শো। প্রথম আমরা কলকাতাতে একটা শো করেছি। আমরা চেষ্টা করব আরও আগুন নিয়ে খেলার সঙ্গেও এই নাটকটিকেও করতে। আপনাদের ভালো লাগলে একটু বলবেন। আর আজকেও যে দর্শক যথেষ্ট ভালো, এটা আমাদের ভালো লাগছে। যাত্রীকের উৎসব 61 মনে হচ্ছে আপনাদের সঙ্গে বেশ ভালোই যাবে আরও কদিন। অসংখ্য ধন্যবাদ। কালকে আবার দেখা হচ্ছে ঠিক সন্ধে 6টায়। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি।